শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত একটু কমেন্ট করে জানাবে। শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা লাইভে যুক্ত হচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত একটু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। ধন্যবাদ মোহাইমিনুর রহমান, সব ঠিকঠাক, কৃতজ্ঞতা। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছ, দ্রুত লাইভটি একটু শেয়ার করবে এবং তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার কথা বা দেখতে পাচ্ছ কিনা দ্রুত একটু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। ধন্যবাদ অঙ্গিতা চৌধুরী, কৃতজ্ঞতা অঙ্গিতা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমরা মঙ্গল মতো আছো। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমাদেরকে স্বাগত জানাই এই লাইভে। এবং প্লিজ তোমরা আরেকটা বার একটু কমেন্ট করো, দ্রুত সবাই একটু কমেন্ট করো যে তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা আমার কথাটা কি শুনতে পাচ্ছ, একটু কমেন্ট করো প্লিজ। আছো, সুস্থ আছো, তোমরা মঙ্গল মতো আছো। ইয়েস কাফি, অবশ্যই তোমাদের জন্য এই ক্লাস, কারণ তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবে, সাম্প্রতিক তো ইউনিভার্সিটি বিসিএস প্রাইমারি আলাদা কোনো কথা নয়, সবার জন্য এই ক্লাসটি আর কি। হ্যাঁ, আচ্ছা, যারা লাইভে যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করো যে লাইভটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা বা সব ঠিক আছে কিনা, একটু আমাকে জানাও তোমরা কমেন্ট করে। এবং দয়া করে তোমরা লাইভটি শেয়ার করো, লাইভটি শেয়ার করো। যারা লাইভে ঢুকেছো, দয়া করে লাইভটি একটু তোমরা কি করে দাও, শেয়ার করে দাও। যারা লাইভে ঢুকেছো, লাইভটি দয়া করে একটু শেয়ার করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছো, লাস্ট একটাবার একটু কমেন্ট করবে প্লিজ যে তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা আমার সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো দয়া করে। ধন্যবাদ আব্দুল্লাহ হেল কাফিকে, সব ঠিকঠাক আছে, কৃতজ্ঞতা আব্দুল্লাহ হেল কাফি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাম্প্রতিক দুটি আলোচিত বিষয়, একটি তত্ত্বাবধায়ক সরকার এবং অপরটি হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025। আমি বিশ্বাস করি আসন্ন বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই দুটি টপিক থেকে প্রশ্ন হবেই হবে।
আপনি লিখিত চান, আমি লিখিত দিচ্ছি। এই দুটো টপিক থেকে প্রশ্ন হবেই, সাম্প্রতিক খুবই আলোচিত এ দুটি বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথম টপিকে চলে যেতে চাই। যারা লাইভে যুক্ত হয়েছে তোমরা, তোমাদের প্রতি আবারও আহ্বান করছি, লাইভটি তোমরা একটু শেয়ার করো। হ্যাঁ, যারা লাইভে যুক্ত হয়েছো, লাইভটি একটু কি করো, শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা চলে যেতে চাই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে। আসলে তত্ত্বাবধায়ক সরকার কি, কেন এটা গঠন হয়েছিল, কবে গঠন হয়েছিল, কি জন্য গঠন হয়েছিল? হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস, কোনো কিছু পড়ালে সেটাকে আমি খুঁটে খুঁটে তার ব্যাকগ্রাউন্ড ধরে পড়ানোর চেষ্টা করি। সুতরাং তত্ত্বাবধায়ক ইস্যুটা খুব আলোচিত, সাম্প্রতিক একটি ইস্যু, কিন্তু অবশ্যই আমরা এটার ব্যাকগ্রাউন্ড আলোচনা করব। তার কারণ সাম্প্রতিক ইস্যু হলেও এটার ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। আসলে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে যে সরকার একটা নির্বাচন পরিচালনার জন্য মূলত গঠন হয়, যে সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য আসলে গঠন হয়, সেটাই মূলত তত্ত্বাবধায়ক সরকার। ইংরেজিতে আমরা বলি কেয়ারটেকার গভর্নমেন্ট। তোমরা সকলে জানো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1982 সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে, আসলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাকগ্রাউন্ড আমি এখন আলোচনা করার চেষ্টা করছি, এবং আমি তোমাদেরকে বলছি যে 1982 সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ক্ষমতায় আসেন। এরশাদ সেনাবাহিনী প্রধান ছিলেন এবং তিনি স্বৈরতান্ত্রিক পন্থায় সেনা অভ্যুত্থান করে তিনি বাংলাদেশের ক্ষমতাতে আসেন। এবং এরশাদ সাহেব 1982 সাল থেকে আমরা জানি 1990 সাল পর্যন্ত, 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ক্ষমতাতে ছিলেন। এবং ক্ষমতাতে থাকাকালীন সময়ে কিন্তু তিনি জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন। ওকে, তাহলে হুসেইন মোহাম্মদ এরশাদ 1982 সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাতে আসেন এবং 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ক্ষমতাতে ছিলেন। আসলে তিনি তো ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন না, তিনি ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু দুই আপার আন্দোলনে, দুই আপা আসলে তোমরা বুঝতে পেরেছো, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এক কথায় আওয়ামী লীগ এবং বিএনপির দুর্বার আন্দোলন, সাথে ছাত্র জনতার আন্দোলনের মুখে হুসেইন মোহাম্মদ এরশাদ সরকার পদত্যাগ করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় রাখতে হবে এরশাদ কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিলেন। তোমরা খুব ভালো করে জানো যে সংবিধানের 4র্থ সংশোধনী যখন আনয়ন করা হয়েছিল 1975 সালে, ঠিক আছে, 1975 সালে সংবিধানের যখন 4র্থ সংশোধনী আনয়ন করা হয়েছিল, এটা বঙ্গবন্ধু সরকার করেছিলেন। তিনি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করেছিলেন। তাহলে 4র্থ সংশোধনী দ্বারা বাংলাদেশে চালু হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং সেই ধারাবাহিকতায় হুসেইন মোহাম্মদ এরশাদও কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু উনি যখন দেখলেন যে ওনার ক্ষমতাতে আর থাকা সম্ভব নয়, এত আন্দোলন চলছে, ঠিক আছে, বাংলাদেশের মানুষ তার বিপক্ষে চলে গিয়েছে, তখন তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়ে বসলেন যে তিনি কি করবেন, তিনি পদত্যাগ করবেন। তবে তিনি পদত্যাগ করবার আগে সে সময় বাংলাদেশে উপরাষ্ট্রপতি একটা পদ ছিল, সে সময় বাংলাদেশে উপরাষ্ট্রপতি পদ ছিল। তো হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করবার আগের দিন তিনি বিচারপতি শাহাবুদ্দিন
আহমেদ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তিনি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করেন। তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন 6 ডিসেম্বর 1990 সালে, কিন্তু তিনি পদত্যাগ করবার আগের দিন উপরাষ্ট্রপতি পদে নিয়োগ দেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। সুপ্রিম কোর্টের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি পদ অলংকৃত করেন এবং 6 ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোসেন মোহাম্মদ এরশাদ যখন পদত্যাগ করেন তখন বাংলাদেশে দুটো সংকট সৃষ্টি হয়। কয়টা সংকট? দুটো সংকট সৃষ্টি হয়। প্রথম সংকট যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বাংলাদেশে কোনো সরকার তখন ছিল না। বাংলাদেশে তখন কোনো সরকার ছিল না। সেকেন্ড যে সংকট সৃষ্টি হয় সেটি হচ্ছে বাংলাদেশে পূর্ণাঙ্গ কোনো রাষ্ট্রপতি ছিলেন না। তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগের মধ্য দিয়ে আমি বলেছি দুটো সংকট সৃষ্টি হয়। একটি সংকট হচ্ছে সরকার তখন ছিল না বাংলাদেশে, এবং দ্বিতীয় সংকট হচ্ছে প্রধান মূল রাষ্ট্রপতি তিনি কিন্তু ছিলেন না। শুধু একজন ক্ষমতায় ছিলেন, উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। তো ঠিক আছে, বাংলাদেশে এখন এরশাদ পরবর্তী সময় কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, কোনো না কোনো দল তো ক্ষমতায় আসবে। তখন দল বলতে আসলে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, বা জামায়াতে ইসলাম, এরকম দল, তারাই তো কেউ না কেউ ক্ষমতায় আসবে। কিন্তু ক্ষমতাতে আসবার জন্য একটা নির্বাচন প্রয়োজন। কিন্তু নির্বাচনটা করে দেবে কে? ঠিক আছে, নির্বাচন করে দেবে কে? কারণ নির্বাচন করে দেওয়ার মতো তো সরকার নেই। বুঝতে পেরেছ? আবার যিনি প্রধান কমান্ড রাষ্ট্রপতি তিনি নেই, জাস্ট উপরাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন আহমেদ। তো এই পরিবেশ পরিস্থিতিতে আসলে তত্ত্বাবধায়ক ইস্যুটা সামনে চলে আসে। এ সময় বিশেষজ্ঞরা মত দেয় যে যেহেতু এরকম একটা উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে, সুতরাং এই উদ্ভূত পরিস্থিতিতে এভাবে কিন্তু ডিসেম্বর মাস শেষ হয়ে যায়, পড়ে যায় 1991 সাল। এই উদ্ভূত পরিস্থিতিতে একটা নির্বাচন দরকার, আর এই নির্বাচন করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার। কিন্তু আমাদের সংবিধানের কোথাও কোনো জায়গাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলে কোনো বিষয় ছিল না। কথা বুঝতে পেরেছ? আমাদের সংবিধানের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তো ঠিক আছে, সংবিধানে নেই, কিন্তু দেশে তো একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এই ক্রাইসিস মোকাবেলার জন্য একটা নির্বাচন দরকার, একটা সরকার দরকার। ইভেন সংবিধানও তো সংশোধন করা যাচ্ছে না, কারণ কোনো সরকার নেই। সংবিধানকেও কি করা যাচ্ছে না, সংশোধন করা যাচ্ছে না। তো তখন আসলে আমরা বলতে পারি যে তত্ত্বাবধায়কের ইস্যুটা সামনে চলে আসে, কিন্তু সংবিধানের কিন্তু কোথাও নেই। কিন্তু এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। তো যাই হোক, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য অনেকের নাম প্রস্তাব আসে। কোন প্রস্তাবে আওয়ামী লীগ বিরোধিতা করে, কোন প্রস্তাবে বা বিএনপি বিরোধিতা করে। আসলে যে ব্যক্তিকে সামনে আনা হয় সে ব্যক্তির নামে কোনো না কোনো ঘটনা রটে যায়, বা তাকে আওয়ামী লীগ হয় মেনে নেয় না, বা তাকে বিএনপি হয় মেনে নেয় না। কিন্তু এই পরিবেশ পরিস্থিতির মধ্যে যখন বিচারপতি শাহাবুদ্দিনের নামটা আসে, যে ঠিক আছে উনি উপরাষ্ট্রপতি পদে আছেন, উনি কি হবেন? উনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তো বিচারপতি শাহাবুদ্দিনের নামটা যেই আসে, তখন আওয়ামী লীগও এই নামটাকে অ্যাকসেপ্ট করে, বিএনপিও এই নামটাকে অ্যাকসেপ্ট করে। কারণ খুবই ফ্রেশ ইমেজের মানুষ ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তাকে কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয় অ্যাকসেপ্ট করে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাথায় রেখো 1991 সালে প্রথম গঠন হয় তত্ত্বাবধায়ক সরকার। বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা মাথায় রেখো 1991 সালে এরশাদ সরকার পতনের পরে আমরা বলেছি গঠন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। এবং তোমরা তো বুঝতেই পারলা যে শাহাবুদ্দিন আহমেদ কিন্তু উপরাষ্ট্রপতি পদেও ছিলেন, একসাথে দু পদে, উপরাষ্ট্রপতি পদেও আছেন এবং তত্ত্বাবধায়ক সরকারেরও তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তো 91 সালে নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম বাংলাদেশে। কিন্তু আমি আবারও স্মরণ করে দেই,
তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলে কিছু বিষয় আছে, এমনটা সংবিধানে উল্লেখ নেই। কিন্তু তোমরা তো বুঝতে পারতেছো যে এরশাদ পতনের পরে দেশে সরকার নেই, এরশাদ পতনের পরে দেশে রাষ্ট্রপতি নেই, তাহলে এখন তো সংবিধানও সংশোধন করা যাচ্ছে না। তো এই পরিস্থিতির মধ্যে দেশের বিশেষজ্ঞরা, রাজনৈতিক দলেরা তারা একটা ঐক্যমত্যে পৌঁছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, এবং শেষমেশ হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয়, সে নির্বাচনে জয়লাভ করে বিএনপি। তাহলে 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হলো, সে নির্বাচনে জয়লাভ করলো বিএনপি। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম গঠন হয়েছে কত সালে, তোমরা উত্তর করবে 1991 সালে। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ওকে, নির্বাচনে জয়লাভ করে কে? বিএনপি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটা সরকার গঠন হলে 5 বছর ক্ষমতায় থাকে, তাই কি না? তো 1996 সালে কিন্তু আবারও নির্বাচন, 5 বছর পরে। 91 এর পরে কবে কত হয়? 96। তো 96 নির্বাচনের আগাগ দিয়ে সরকারি দল বিএনপি, প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বিরোধী দলের নেত্রী ছিলেন শেখ হাসিনা। তো আওয়ামী লীগ 96 নির্বাচনের আগে বিএনপি সরকারের কাছে দাবি তোলে যে 96 নির্বাচন কে করে দেবে। তখন বিএনপি বলে বা খালেদা জিয়া বলেন যে তত্ত্বাবধায়ক সরকার তো, মানে আওয়ামী লীগ চাচ্ছে 96 নির্বাচন কি হবে? তত্ত্বাবধায়কের অধীনে হবে। কিন্তু বিএনপি, খালেদা জিয়া বলছেন আমি কোথা থেকে তত্ত্বাবধায়ক দিব, কারণ সংবিধানে তো কোথাও তত্ত্বাবধায়ক নেই। হাসিনা বলছে তাহলে 91 হলো তো নির্বাচন। খালেদা জিয়া বলছে তখন একটা উদ্ভূত পরিস্থিতি ছিল, হয়েছে, কিন্তু এখন তো উদ্ভূত পরিস্থিতি দেশে নেই। আমি খালেদা জিয়া, আমি প্রধানমন্ত্রী, আমার অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং এই নির্বাচনে যে জয়ী হবে তাদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব। আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনা বলছে এটা হতে পারে না, আমরা মানব না। তো বিএনপি বলছে যদি না মানো দক্ষিণ দিক দিয়ে যাও, কিন্তু কিচ্ছু করার নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 96 সালে কোন তত্ত্বাবধায়ক না, খালেদা জিয়ার অধীনে নির্বাচন হলো, এবং সে নির্বাচনে আওয়ামী লীগ বলো, সে নির্বাচনে জামায়াতে ইসলাম বলো, তারা অংশ নিল না। বিএনপি ছোটখাটো কয়েকটা দলকে নিয়ে একক নির্বাচন করলো, এবং একক নির্বাচন করে 1996 সালে বিএনপি আবার ক্ষমতায় আসলো। বুঝতে পেরেছ? 1996 সালে বিএনপি আবার ক্ষমতাতে আসলো, এবং সেই সংসদটা ছিল ষষ্ঠ সংসদ। সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ সংসদ। এই যে বিএনপি আসলো একক নির্বাচন করে, অনেকটা 300 আসনের মধ্যে বিএনপি লাভ করেছিল 278টা আসন। বুঝতে পেরেছ? 300 আসনের মধ্যে বিএনপি লাভ করেছিল 278টা আসন। কিন্তু বন্ধুরা, বিএনপি এই যে 96 সালে একতরফা নির্বাচন করে আসে বাংলাদেশের ক্ষমতায়, এসে বিএনপি মাত্র 12 দিন বাংলাদেশের ক্ষমতাতে ছিল। তার মানে ষষ্ঠ সংসদের মেয়াদ ছিল মাত্র কতদিন? 12 দিন। এজন্য বলা হয় বাংলাদেশের সবচেয়ে ছোট সংসদ 12তম সংসদ। সবচেয়ে ছোট সংসদ সেটা হবে ষষ্ঠ সংসদ। মাত্র কতদিন? মাত্র 12 দিন। কিন্তু এই যে 12 দিন বিএনপি ক্ষমতাতে ছিল, এ সময় আওয়ামী লীগ এত প্রেসারাইজ করে ফেলে বিএনপিকে, বিএনপি এত কোণঠাসা হয়ে পড়ে যে কোণঠাসা হয়ে বিএনপি কি করে? 1996 সালের 27 মার্চ 1996 সালের 27 মার্চ বিএনপি ওই 12 দিনের মধ্যে 13তম সংশোধনী আনয়ন করে। কততম সংশোধনী? সংবিধানের 13তম সংশোধনী আনয়ন করে। কার চাপে করে? আওয়ামী লীগের চাপে করে বা জামায়াতে ইসলামের চাপে করে। আর সংবিধান সংশোধন করতে বিএনপির তো কোনো প্যারা ছিল না, তার কারণ সংবিধান সংশোধন করতে পার্লামেন্টে
2/3 আসন থাকতে হয়, 300-র মধ্যে 200টা আসন থাকতে হয়। তো বিএনপি তো 278টা আসন পেয়ে জয়ী হয়েছে, তাহলে তো সংবিধান সংশোধন করা তার কষ্ট না, তার জন্য মোটেও জুলুম না। ফলে এই 12 দিনের মধ্যে 27 মার্চ 1996 সালে বিএনপি 13তম সংশোধনী আনয়ন করে এবং 13তম সংশোধনী দ্বারা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ঢুকিয়ে দেয়। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক রূপ লাভ করে কত সালে? তোমরা বলবা 96 সালে। তত্ত্বাবধায়ক গঠন হয় 91 সালে, আর তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক রূপ লাভ করে 96 সালে। দেখেছো কততম সংশোধনী দ্বারা? 13তম সংশোধনী দ্বারা। এটা বিএনপি সরকার করেছিল। আর দেখেছো এ সময় সংসদ ছিল ষষ্ঠ সংসদ এবং এই সংসদ স্টে করেছে মাত্র কতদিন? মাত্র 12 দিন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে ঘটনাটা ঘটে গেল যে 1996 সালে তাহলে বিএনপি ক্ষমতা ছেড়ে দিল 12 দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে। আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংবিধানে যেটা বলা ছিল যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরে যাবেন, অর্থাৎ নির্বাচনের আগে যে বিচারপতি অবসরে যাবেন প্রধান বিচারপতি, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তো সুতরাং 96 সালে নির্বাচনের আগ দিয়ে যিনি অবসরে গিয়েছিলেন ওনার নামটা ছিল বিচারপতি হাবিবুর রহমান। বিচারপতি হাবিবুর রহমান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, বিচারপতি হাবিবুর রহমান তিনি হলেন প্রধান উপদেষ্টা। তিনি কততম প্রধান উপদেষ্টা? অবশ্যই তোমরা বলবে তিনি দ্বিতীয় প্রধান উপদেষ্টা। কিন্তু এখানে কিন্তু একটা খেলা আছে। খেলাটা কি? যদি পরীক্ষাতে আসে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টাকে, তখন তুমি বলবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। কিন্তু যদি বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম সাংবিধানিক প্রধান উপদেষ্টাকে, তখন তুমি বলবে বিচারপতি হাবিবুর রহমান। বুঝতে পেরেছো? তাহলে প্রথম বললে শাহাবুদ্দিন আর সাংবিধানিক প্রথম বললে হাবিবুর রহমান। এখানে তোমাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে যে প্রশ্নটা কি বলেছে। জাস্ট প্রথম প্রধান উপদেষ্টা, নো প্রবলেম, শাহাবুদ্দিন আহমেদ। যদি বলে সাংবিধানিক প্রথম প্রধান উপদেষ্টা, তাহলে কিন্তু হবে হাবিবুর রহমান। কিন্তু হাবিবুর রহমান কিন্তু দ্বিতীয় প্রধান উপদেষ্টা, বাট সাংবিধানিক ভাবে তিনি প্রথম। ঠিক আছে? তো যাই হোক, বিচারপতি হাবিবুর রহমানের অধীনে নির্বাচন হয়। এখানে একটা কথা না বললে থাকতে পারছি না। 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন যে মিছিল বেরিয়েছিল, ছেলেদের নেতৃত্বে প্রথম যে মিছিলটা বেরিয়েছিল না 52 সালের 21শে ফেব্রুয়ারি, ছেলেদের মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এই হাবিবুর রহমান। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। 21শে ফেব্রুয়ারি ছেলেদের নেতৃত্বে প্রথম যে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তৎকালীন ঢাবির ছাত্র হাবিবুর রহমান। তিনি পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন এবং নির্বাচনের কয়েকদিন আগে তিনি অবসরে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি হয়েছিলেন প্রধান উপদেষ্টা। তো বিচারপতি হাবিবুর রহমানের অধীনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 96 সালে আওয়ামী লীগ কি করে? ক্ষমতাতে আসে এবং প্রায় 21 বছর পরে বাংলাদেশের ক্ষমতাতে কিন্তু আওয়ামী লীগ আসে। 75-এ তারা ক্ষমতা হারায়, 96-এ তারা কিন্তু আবার ক্ষমতা ফিরে পায়। এবার 5 বছর আবার আওয়ামী লীগের অধীনে দেশ শাসিত হয় এবং আমরা দেখতে পাই 2001-এ আবারও কি হয়? আবারও জাতীয় নির্বাচন হয়। আর সেই নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন বিচারপতি লতিফুর রহমান। বিচারপতি লতিফুর রহমান। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের তৃতীয় প্রধান উপদেষ্টা কিন্তু বিচারপতি লতিফুর রহমান, আর সাংবিধানিক ভাবে তিনি কিন্তু দ্বিতীয়। বুঝতে পেরেছ? সাংবিধানিক ভাবে তিনি দ্বিতীয়, কিন্তু ওভারঅল তিনি ছিলেন তৃতীয় প্রধান উপদেষ্টা। এবং 2001-এ যখন বিচারপতি লতিফুর রহমানের অধীনে নির্বাচন হয়, সে নির্বাচনে আবার বাংলাদেশের ক্ষমতাতে আসে বিএনপি।
তাহলে দেখো, একটা দল কিন্তু 5 বছরের বেশি স্টে করছে না। হ্যাঁ, কেমন স্টে করছে না? কারণ আমরা দেখতে পাই 91-এ বিএনপি এসেছিল, কিন্তু 96-এ একতরফা নির্বাচন করে বিএনপি আবার আসে, বাট দেখলা 12 দিনের বেশি থাকতে পারে না। তারপরে আবার 96-এ নির্বাচন হয়, আওয়ামী লীগ আসে, আবার 2001-এর নির্বাচনে ক্ষমতায় আসলো বিএনপি। তাহলে এখন পর্যন্ত কিন্তু দেখো 2001 সাল পর্যন্ত তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়েছে কয়বার? 3বার। ঠিক আছে, নির্বাচন হয়েছে কয়বার? 3বার। বিএনপি 2বার এসেছে, আওয়ামী লীগ এসেছে 1বার। ওকে, ফাইন। এখন 2001-এর পরে আবার জাতীয় নির্বাচন হবে কত সালে? 2006 সালে। 2000 কত সালে? 6 সালে। এবং 2006 সালে এইবার দেশে একটা চরম রাজনৈতিক সংকট সৃষ্টি হয়, একটা কলিশন সৃষ্টি হয়, বিশেষ করে আওয়ামী লীগের সাথে বিএনপি জামাতের। বুঝতে পেরেছো? একটা ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়, কারণ 2006-এর নির্বাচনের আগে যে প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারের, আওয়ামী লীগ তাকে মানতে চাচ্ছিল না। আওয়ামী লীগ বলছিল যে উনি বিএনপি পন্থী, উনি বিএনপি ঘেঁষা লোক, ওনার অধীনে আমরা নির্বাচন মানি না, মানব না। এবং সে সময় দেশে লগি বৈঠার আন্দোলন হয়, অনেক হানাহানি খুনাখুনি হয়। শেষমেশ আসলে যিনি প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল, ঠিক আছে, তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন না। না পেরে কি হয় জানো? না পেরে ডাইরেক্ট তখনকার দিনে যিনি রাষ্ট্রপতি ছিলেন, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, এই ইয়াজউদ্দিন আহমেদ তিনি নিজেই কি হন? প্রধান উপদেষ্টা হন। ইয়াজউদ্দিন আহমেদ তিনি নিজেই প্রধান উপদেষ্টা হন। একাধারে তিনি রাষ্ট্রপতি, একাধারে তিনি প্রধান উপদেষ্টা। কিন্তু বন্ধুরা, বিশাল বড় সংবিধান লঙ্ঘন হয় এটা। তাহলে তোমাদের মনে হতে পারে, তাহলে কি সংবিধানে বলা নাই যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হতে পারেন? হ্যাঁ, বলা আছে, কিন্তু সংবিধানে বলা আছে যে যে বিচারপতি সর্বশেষ অবসরে যাবেন তিনি হবেন প্রধান উপদেষ্টা। বাট কোনো কারণে তিনি হতে চাচ্ছেন না। তাহলে ওনার আগে যিনি অবসরে যেয়ে আছেন ওনাকে বানানো হবে প্রধান উপদেষ্টা? না, তিনিও হতে চাচ্ছেন না। তাহলে তারও আগে যিনি অবসরে গেছেন, হয়তো দেখা গেল উনি বেঁচে নেই বা থাকলেও অনেক অসুস্থ, উনিও হতে চাচ্ছেন না। তখন রাষ্ট্রপতি কি করবেন? দেশের বিশিষ্ট কিছু মানুষকে আহ্বান করবেন, আপনি প্রধান উপদেষ্টা হন। হতে পারে সেই 2006 সালে প্রফেসর ইউনূস, বা হতে পারে তৎকালীন ব্র্যাকের প্রধান ফজলে হাসান আবেদ। ওনাদের মতো মানুষকে রাষ্ট্রপতি আহ্বান করবেন। ওনারাও যদি রাজি না হন, তখন রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টা হবেন, তত্ত্বাবধায়কের রাষ্ট্রপতি পদেও থাকবেন, আবার তিনি প্রধান উপদেষ্টা পদেও থাকবেন। কিন্তু এই যে প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, বিএনপির আমলের রাষ্ট্রপতি, তিনি নিজেই কি করে বসলেন? নিজেই তিনি প্রধান উপদেষ্টা পদে বসে পড়লেন। একাধারে তিনি রাষ্ট্রপতি, একাধারে তিনি বিএনপি, একাধারে তিনি হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। এতে আরো সংকট সৃষ্টি হলো, আরো কলিশন সৃষ্টি হলো। শেষমেশ যে ঘটনাটা ঘটলো, এভাবে 2006 সাল চলে গেল। 2006 সালে কোনো নির্বাচন হলো না। অর্থাৎ ইয়াজউদ্দিন আহমেদ তিনি কোনো নির্বাচন করতে পারলেন না, কারণ কোন দলকে তিনি অ্যাকোমোডেট করতে পারছেন না, কারণ আওয়ামী লীগ বা আদার্স দলগুলো মানছে না। যেটা কি করে সম্ভব? উনি ইচ্ছা করে এরকম করেছেন, হয়তো উনি কারচুপি করবেন, আমরা এই নির্বাচনে অংশ নিব না। সেই পরিবেশ পরিস্থিতির মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2007 সাল পড়ে গেল। কত সাল পড়ে গেল? 2007 সাল পড়ে গেল। 6 কিন্তু নির্বাচন হলো না। 7 সালের, আমার এখনো মনে পড়ে, 7 সালের 10 জানুয়ারি সন্ধ্যাবেলা দেশে কিন্তু কারফিউ চলছে। সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কারফিউ চলে, বাড়ির বাইরে যাওয়া যায় না। আর একসাথে দুটো পদে আছেন ইয়াজউদ্দিন, উনি কারফিউ জারি করে রেখেছেন, সেনাবাহিনীও মাঠে আছে। তো হঠাৎ করে 2007 সালের 10 জানুয়ারি 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধান দেখলাম টিভিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন। কোন সাংবাদিকদেরকেও ঢুকতে দেননি। রুদ্ধদ্বার বৈঠক করছে 3 বাহিনীর প্রধান ইয়াজউদ্দিন আহমেদের সাথে। প্রায় 2 ঘন্টা বৈঠক পরে 9টায় 3 বাহিনীর প্রধান বেরিয়ে গেলেন, সাংবাদিকদের সাথে কোনো কথা বললেন না। আসলে কি হতে চলেছে?
সেই সময় আমার মনে হয়েছিল, বা আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি, মনে হয়েছিল মনে হয় আজকে দেশে সেনা অভ্যুত্থান হয়ে যাবে, হয়তোবা সেনাবাহিনী আজকে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নেবে। রাত্রি 9:15-20 মধ্যে দেখি ব্রেকিং নিউজ টেলিভিশনে, রাত্রি 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদ। যথারীতি রাত 10টায় তিনি বিটিভির সামনে আসলেন। দেখলাম মুখ চোখ খুব কালো, খুব টেনশনে মনে হচ্ছে তিনি আছেন, এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, আমি রাষ্ট্রপতি পদেই থাকলাম, আমি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিলাম। মনে আমাদের একটা শান্তি এলো, কারণ ইয়াজউদ্দিনের অধীনে নির্বাচন সম্ভব না, বা কেউ করবেও না, করছেও না। আমরা চাচ্ছি সাধারণ মানুষ দেশে শান্তি আসুক। ফলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রফেসর ইয়াজউদ্দিন চতুর্থ প্রধান উপদেষ্টা ছিলেন, বাট তিনি কিন্তু নির্বাচন করতে পারলেন না। 2007 সালের 11 জানুয়ারি, 10 তারিখে তো ইয়াজউদ্দিন রাতে ঘোষণা দিয়ে ক্ষমতা ছেড়ে দিলেন। 11 জানুয়ারি, দিস ইজ কল্ড 1/11। 1 মানে জানুয়ারি মাস, 11 মানে 11, এটাকে 1/11 বলে। 2007 সালের 11 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হলেন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। ডক্টর ফখরুদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এবং তাকে মোটামুটি আওয়ামী লীগও মেনে নিল, তাকে মোটামুটি বিএনপিও মেনে নিল, এবং ফখরুদ্দিন বিএনপির আমলেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তাকে নিয়ে তার কোনো কারো আপত্তি ছিল না। কিন্তু সংবিধানে বলা আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে 90 দিনের জন্য, 90 দিনের মধ্যে তারা নির্বাচন করবে। কিন্তু এই ফখরুদ্দিন আহমেদ সরকার, তারা প্রায় 2 বছরের কাছাকাছি বাংলাদেশের ক্ষমতায় ছিল। তারা 2 আপাকে জেল খাটিয়েছে, তারা 2 আপাকে মাইনাস করতে চেয়েছে, আওয়ামী লীগ বিএনপিকে তারা মাইনাস করে তৃতীয় কোন শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আনতে চেয়েছে। ইভেন প্রফেসর ইউনূস তখন একটা দল গঠন করে বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, যাই হোক সামহাউ তিনি পারেননি। তাহলে তোমরা দেখো 2007 সালে ফখরুদ্দিন আহমেদ 1/11 ক্ষমতায় আসলো। দেখবা বিএনপি আওয়ামী লীগের নেতারা 1/11 দিনে কালো ব্যাজ পরে। কেন কালো ব্যাজ পরে? কারণ এই যে মারধর, এই যে নির্যাতন, আজকে তারেক রহমান দেশে আসতে পারছেন না, তার মা এত অসুস্থ, তাই না? আমরা কত কথা বলছি তারেক রহমানকে নিয়ে। জানো, এই ফখরুদ্দিন সরকার তারেক রহমানের মুসলেকা নিয়েছিল যে রাজনীতি করা যাবে না, একবারে দেশের বাইরে পাঠিয়ে দিব। ভাইরে, তারেক রহমান তো এই জন্য দেশে আসতে পারে না, এই ফখরুদ্দিন সরকারের কাছে মুসলেকা। তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা এই ফখরুদ্দিন আহমেদ সরকার কি করেছিল? তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আজকে খালেদা জিয়া জেল খেটেছে, আজকে তারেক রহমানের এত মামলা, তিনি জেল না খাটলেও এত মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি হয়েছিলেন। ওই মামলাগুলো কার করা ছিল? এই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সরকারের করা ছিল। তাহলে তোমরা দেখো যে তত্ত্বাবধায়ক সরকারের এখন পর্যন্ত, এবং ফখরুদ্দিন আহমেদ শেষমেশ নির্বাচন করে 8 সালের ডিসেম্বরের দিকে। সেই নির্বাচনে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, এবং শুধু ক্ষমতায় আসে না, সুপারগুলো আঠার মতো ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। তোমরা দেখেছো প্রায় 15-16 বছর তারা ক্ষমতায় ছিল। তাহলে দেখো তত্ত্বাবধায়ক সরকারের 5 জন প্রধান উপদেষ্টা দেখতে পাচ্ছ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 5 জন প্রধান উপদেষ্টা তোমরা কিন্তু দেখলে। প্রথম প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ওকে। আর দ্বিতীয় কিন্তু বিচারপতি হাবিবুর রহমান, কিন্তু হাবিবুর রহমান কিন্তু প্রথম সাংবিধানিক প্রধান উপদেষ্টা, ঠিক আছে। তৃতীয় দেখেছো লতিফুর, চতুর্থ ইয়াজউদ্দিন, পঞ্চম দেখেছো ফখরুদ্দিন আহমেদ। তাহলে এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 5 জন দায়িত্ব পালন করেছেন, বাট নির্বাচন করতে পেরেছেন 4 জন, পারেননি কিন্তু এই যে ইয়াজউদ্দিন আহমেদ, আমি ক্রস দিয়ে রেখেছি, তিনি একমাত্র নির্বাচন করতে পারেননি। আর প্রথম প্রধান উপদেষ্টা বললে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, আর প্রথম সাংবিধানিক প্রধান উপদেষ্টা বললে কিন্তু বিচারপতি হাবিবুর রহমান হবে। তোমরা যারা ক্লাসটা করছো কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা তোমরা লাইভে রয়েছো, যারা তোমরা ক্লাস করছো, ক্লাসটি কি বুঝতে পারছো বা কনসেপ্ট তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যারা লাইভে যুক্ত রয়েছো দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসটি কি বুঝতে পারছো বা কেমন লাগছে।
সব ঠিক আছে কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করো। এখানে জান্নাতুল ফেরদৌস ঐশী, হ্যাঁ সে অনেকগুলো কমেন্ট করছে, কিন্তু বোকা মেয়ে ঐশী, ব্যাচেরই তো ক্লাস একটু আগে হয়েছে, ঠিক আছে? তুমি কার কার এজেন্ট বাবা, তুমি কার পেইড ব্যাচের এজেন্ট এসে এখানে কমেন্ট করছো? ওগুলো কমেন্ট করে ধান্দাবাজি করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো ঐশী? তোমার এত কমেন্ট করার দরকার, তুমি ক্লাসেই তো নেই, তুমি কোন ব্যাচে ভর্তি স্টুডেন্ট, ঠিক আছে? এগুলো মানুষের পেইড ব্যাচে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো দালালি করে আসলে কোনো লাভ নেই, ঠিক আছে? দালালি করে লাভ নেই, হ্যাঁ। এগুলো আলতু ফালতু কথা বলেও মানুষের মনোযোগ নষ্ট করে লাভ নেই। জান্নাতুল ফেরদৌস ঐশী, হ্যাঁ ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা লাইভে যুক্ত রয়েছে, আমি আবারও বলছি, ঠিক আছে, আবারও বলছি তোমাদেরকে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, ঠিক আছে? যারা লাইভে যুক্ত রয়েছে দয়া করে একটু কমেন্ট করো, হ্যাঁ। আর আমার বিরুদ্ধে একটু বেশি কমেন্ট আসতেছে, কারণ সেদিন আমি ওই যে অনলাইনে একটা কথা বলেছি যে ডিজিটাল বোর্ডে পড়ানো সহজ, সবাই টিচার, হ্যাঁ খুব সহজে টিচার হয়। তো সেদিন থেকে দেখছি আমার বিরুদ্ধে একটু বেশি কথা চলতেছে। তো যাই হোক, অসুবিধা নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি, যারা লাইভে যুক্ত রয়েছে ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছো কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে। দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও যে সব ঠিক আছে কিনা বা বুঝতে পারছো কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দয়া করে আমাকে কমেন্ট করো। ধন্যবাদ, সবাই কমেন্ট করেছো, ক্লিয়ার আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে অপ্রাসঙ্গিক কথা আমি বললাম, কিছু অন্যান্য কিছু টিচারদের এজেন্ট থাকে, বুঝতে পেরেছো? তারা ঢুকে মানে নানান রকম টাল বাহানা এগুলো শুরু করে, ঠিক আছে? এগুলো খুবই দুঃখজনক। কারো যদি হ্যাডাম থাকে, আমি লাইভে বলছি, কারো যদি হ্যাডাম থাকে আমার সাথে ক্লাস নিয়ে কুলাও, বুঝতে পেরেছো? আমার সাথে কি করো, ক্লাস নিয়ে কুলাও যদি তোমার হ্যাডাম থাকে। এগুলো আউল ফাউল কথা বলে কোনো লাভ নেই। যদি সম্ভব হয় আমার সাথে ক্লাস নাও, বাংলাদেশের কে নিবা ক্লাস নাও, একই টপিকে ক্লাস নেব, তারপরে কি হয় সেটা দেখব। তাহলে আমরা যেটা বলছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রথম গঠন হয়। আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্টের উত্তর দাও তো, আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও, তারপরে আমরা সাম্প্রতিক তত্ত্বাবধায়কে কি ঘটলো সেটা দেখব। যদি তোমার কাছে পরীক্ষাতে প্রশ্ন আসে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল সংবিধানের কততম সংশোধনী দ্বারা, শুনেছে প্রশ্নটা? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন হয়েছিল সংবিধানের কততম সংশোধনী দ্বারা? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন হয়েছিল সংবিধানের কততম সংশোধনী দ্বারা? প্লিজ একটু কমেন্ট করো। মহামিনুর, ওটাকে টাকা দিয়ে ক্লাস থেকে বের করে দেন। আরে ও তো আমার স্টুডেন্টই না, ও কারো পেইড, ও অন্য কোনো টিচারের হচ্ছে এজেন্ট, দালাল। এখানে এসে দালালি করা শুরু করেছে। ও যদি আমার স্টুডেন্ট হতো তাহলে এত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে, ও ক্লাস বোঝা বাদ দিয়ে এগুলো কমেন্ট করতো না। এগুলো অন্য টিচারের দালাল, এখানে এসে আমার যাতে ক্লাসের মনোযোগ নষ্ট করে সেগুলো করছে। কথা বুঝতে পেরেছো? কারণ ও যদি স্টুডেন্ট হতো তাহলে এত গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে যেখানে দুটো কোশ্চেন কমন পড়বে, সেখানে ও এসে এগুলো কমেন্ট করে, ওকে কোনো টিচার টাকা দিছে বা ওটা কোনো টিচারের ফেক আইডি। বুঝতে পেরেছো? কারণ বাংলাদেশের যারা জিকে ক্লাস নেয়, আমি হরক করে বলতে পারি আমার ক্লাস তারা করে ফেক আইডি দিয়ে, ক্লাস করে তারা ক্লাস নেয়। কথা বুঝতে পেরেছো? তো আমি একটি প্রশ্ন রেখেছিলাম যে সংবিধানের কততম সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে। এখানে কিন্তু কমেন্ট অনেকেই করেছে যে সংবিধানের 13তম সংশোধনী দ্বারা, ঠিক আছে? ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে সংবিধানের কততম সংশোধনী দ্বারা, সংবিধানের কততম সংশোধনী দ্বারা
এখানে কিন্তু নুরুন নবী কিন্তু উত্তরটা ভুল দিয়েছো। কেন ষষ্ঠ? ষষ্ঠ তো না, ষষ্ঠ সংসদ ছিল বাংলাদেশের সবচেয়ে ছোট, মাত্র 12 দিন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল 13তম সংশোধনী দ্বারা। কততম দ্বারা? মাথায় রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল 13তম সংশোধনী দ্বারা। ওকে, এটা কিন্তু আসবে, এই প্রশ্ন পরীক্ষাতে আসবে। আর 13তম সংশোধনী আনয়ন করা হয়েছিল, আমি কিন্তু একটু আগে লিখেছিলাম বোর্ডে, 27 মার্চ 1996 সালে 13তম সংশোধনী আনয়ন হয়েছিল। এই যে দেখো, বিএনপি এই যে 12 দিন মাত্র ক্ষমতায় ছিল, এই 12 দিন ক্ষমতায় থাকার মধ্যে বিএনপি কিন্তু কি করেছিল? এই 13তম সংশোধনী আনয়ন করেছিল। বুঝতে পেরেছো? এই 12 দিন ক্ষমতায় থাকার মধ্যে বিএনপি কি করেছিল? 13তম সংশোধনী আনয়ন করেছিল। ঠিক আছে, তাহলে যারা কমেন্ট করেছে ধন্যবাদ। যে সংবিধানে কততম সংশোধনী দ্বারা, ঠিক আছে, সংবিধানের কততম সংশোধনী দ্বারা, আমি একটি কথা বলেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কততম সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন হয়েছিল? 13তম সংশোধনী দ্বারা। তাহলে তত্ত্বাবধায়কের কিন্তু একটা আদ্যপান্ত দেখলা, যে প্রথম গঠন 91, সাংবিধানিক রূপ পেল 96, এবং লাস্ট প্রধান উপদেষ্টা 2007 সালে ফখরুদ্দিন আহমেদ ছিলেন। ঠিক আছে, এবার আসো, তো এই যে ফখরুদ্দিনের হাত ধরে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাথায় রেখো, ফখরুদ্দিনের হাত ধরে আমরা মাথায় রাখবো বাংলাদেশের ক্ষমতায় আসলো কিন্তু আওয়ামী লীগ 2008 সালের শেষে। মানে মোট কথা 2009 সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় কিন্তু ফখরুদ্দিন আহমেদ। এখন সমস্যা কোথায় হলো? সমস্যা যেটা হলো, হাসিনা আপাও জেল খেটেছে, বা খালেদা আপা তো পরবর্তীতে খালেদা আপাও জেল খেটেছে, আওয়ামী লীগের নেতারাও পিটন খেয়েছে, বিএনপির নেতারাও পিটন খেয়েছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে, বুঝতে পেরেছ, মনে রাখতে হবে একটা বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা একটা অঘটন ঘটালো। 30 জুন মাসের 30 তারিখ, 30 জুন সালটা ছিল 2011, অর্থাৎ যে বছর আমি এমএ পাস করি। 30 জুন 2000 কত সাল? 2011 সাল। তো এই 30 জুন 2011 সালে আওয়ামী লীগ করলো কি? সংবিধানের 15তম সংশোধনী আনয়ন করলো। আওয়ামী লীগ কি করলো? সংবিধানের 15তম সংশোধনী আনয়ন করলো। আর 15তম সংশোধনী দ্বারা আওয়ামী লীগ কি করলো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যান্ড করে দিল। এইবার খেপে গেল বিএনপি, কে তত্ত্বাবধায়ক বাতিল হলো? কালের নির্মম পরিহাস দেখেছো? 96 সালে আওয়ামী লীগ চিল্লাতে তত্ত্বাবধায়কের জন্য, আর 11 সালে তত্ত্বাবধায়কের জন্য চিল্লাতে শুরু করলো বিএনপি। তখন হাসিনা আবার বিএনপি কে বলতে শুরু করলো যে আবার তত্ত্বাবধায়ক চান, আবার 111 চান, আবার যদি এরকম 111 এর মতো সরকার আসে, এরপরে আমাদের কিন্তু আর রেহাই মিলবে না। ফলে যে করেই হোক আমরা দেখতে পেলাম 15তম সংশোধনী দ্বারা আওয়ামী লীগ কি করে দিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, এবং তখন থেকে শেখ হাসিনার অধীনেই কি হতো? নির্বাচন হতো। তাহলে তত্ত্বাবধায়ক গঠন হয়েছিল কততম দ্বারা? গঠন হয়েছিল 13তম দ্বারা। ওকে, তত্ত্বাবধায়ক গঠন হয়েছিল কততম দ্বারা? 13তম দ্বারা। আর তত্ত্বাবধায়ক বাতিল হয়ে গেল কততম দ্বারা? 15তম দ্বারা। এটা কিন্তু মাথায় রেখো, গঠনটা কিন্তু খুব আসতেছে রিসেন্ট পরীক্ষাগুলোতে, 13তম দ্বারা 1996 সালে, আর বাতিল হলো 15তম দ্বারা এই যে 30 জুন 2011 সালে। বুঝতে পেরেছো? তত্ত্বাবধায়ক কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তাহলে আওয়ামী লীগ পিরিয়ডে তত্ত্বাবধায়কের তো আর কোনো নাম গান ছিলই না, কারণ আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর মেনেই নিতে চাচ্ছিল না, বা তারা আর তত্ত্বাবধায়ক দেবেই না। আওয়ামী লীগের অধীনে, মানে শেখ হাসিনার অধীনে কি হতো? নির্বাচন হতো। তাহলে তত্ত্বাবধায়কের এই দুটো তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠন হয়েছিল, জাতীয় সংসদে পাশ হয়েছিল 27 মার্চ, দেখেছো, 1996, আর তত্ত্বাবধায়ক বাতিল হলো তোমরা দেখেছো 30 জুন 2011 সালে। 30 জুন 2000 কত সালে? 11 সালে। এখন আসো, এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা নতুন ইস্যুতে চলে যেতে চাই।
হ্যাঁ, ধন্যবাদ আমাদের রাকিবকে। আসলে আমি নিজে চোখে যে জিনিসগুলো দেখেছি আমি সেগুলোই কিন্তু বলার চেষ্টা করছি। এখন দেখেছো 2024 সালে কি হয়ে গেল, 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল। 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের কি হয়ে গেল, পতন হয়ে গেল। ভালো কথা। তো আওয়ামী লীগ সরকারের পতনের পরে এখন দেশে আবার একটা ইস্যু জাগা দিল, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। বুঝতে পেরেছো? আওয়ামী লীগের পতনের পরে তত্ত্বাবধায়ক ইস্যু আবার মাথাচাড়া দিল এবং আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2024 সালের 27 অগাস্ট 2024 সালের 27 অগাস্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবার রিট হলো, হাইকোর্টে একটি রিট হলো যে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা। অতঃপর 2025 সালের 20 নভেম্বর, এই তো কয়েকটা দিন আগের কথা, 2025 সালের আমরা বলছি 20 নভেম্বর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সুপ্রিম কোর্টের যেটি আপিল বিভাগ তারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিল। ফলে স্টার দিলাম, 4 স্টার করলাম। এই তারিখটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সর্বোচ্চ আদালতের রায়ে আবার পুনর্বহাল হলো কত তারিখে, 20 নভেম্বর 2025 সালে সর্বোচ্চ আদালতের রায়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করা হলো, ফিরিয়ে আনা হলো। তাহলে 15তম সংশোধনীতে আওয়ামী লীগ যে তত্ত্বাবধায়ককে বাতিল করে দিয়েছিল সেটা কি হয়ে গেল, অকার্যকর হয়ে গেল, তত্ত্বাবধায়ক আবার ফিরে এলো। তাহলে সামনে তো ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন কি তাহলে তত্ত্বাবধায়কের অধীনে হবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে না, কারণ স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে 14তম জাতীয় সংসদ নির্বাচন যখন হবে, তোমরা তো জানো ফেব্রুয়ারিতে হবে 13তম জাতীয় সংসদ নির্বাচন, ঠিক আছে? তো 14তম জাতীয় সংসদ নির্বাচন যখন হবে সেই নির্বাচনের সময় থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। বুঝতে পেরেছো? তাহলে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনরায় চালু হলো বা পুনঃপ্রবর্তিত হলো কবে, 20 নভেম্বর 2025 সালে। 20 নভেম্বর 2025 সালে, বুঝতে পেরেছো? আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলো। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূল ব্যাপার 90 দিনের মধ্যে তারা কি করবে, জাতীয় নির্বাচন করবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে একটা সরকারকে তারা বাংলাদেশের ক্ষমতায় এনে দেবে। তবে ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে, কিন্তু 14তম জাতীয় সংসদ নির্বাচন যখন হবে তখন কি হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। তো এই হচ্ছে তত্ত্বাবধায়কের আদ্যপান্ত। কিন্তু আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি, আসন্ন যতগুলো পরীক্ষা হবে তত্ত্বাবধায়ক থেকে প্রশ্ন হবেই, হয় তার ব্যাকগ্রাউন্ড থেকে হবে, নতুবা দেখা যাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় সুপ্রিম কোর্টের রায়ে চালু হলো কবে, এটা আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জুলাই জাতীয় সনদপত্রে যাব, কিন্তু যাওয়ার আগে ক্লাস কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, একবার নড়ে চড়ে বসো, আমাকে একটা কমেন্ট করো, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছো, ক্লাস তোমাদের কেমন লাগছে? যারা লাইভে যুক্ত আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, দয়া করে আমাকে একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে আমি জুলাই জাতীয় ঘোষণাপত্রে চলে যেতে চাই। এখানে মেহেরুন্নেসা কিন্তু একটা প্রশ্ন করেছে। মেহেরুন্নেসা বলেছে যে অন্তর্বর্তীকালীন আর তত্ত্বাবধায়ক কি একই কথা? না, একই কথা না। তুমি মেহেরুন্নেসা আমার ফেসবুক আইডিটা স্ক্রল করো, দেখো আমি কয়েকদিন আগে পোস্ট করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে আর অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে। এখন যদি এটা আমি ব্যাখ্যা করতে যাই সময়টা অনেক বেশি লেগে যাবে। তুমি আমার ফেসবুক আইডি স্ক্রল করে দেখো, দেখো অন্তর্বর্তী সরকার কাকে বলে আর তত্ত্বাবধায়ক কাকে বলে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ মিথা, ধন্যবাদ আমাদের রাকিবকে, ধন্যবাদ মিতা আফরিন আশাদ। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে তোমরা লাইভটি কি করে দাও, শেয়ার করে দাও। দয়া করে তোমরা লাইভটি কি করে দাও, শেয়ার করে দাও।
ওকে ফাইন, রোকন আহমেদ, ধন্যবাদ মেহেরুন্নেসা, কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এবার আমরা যে জায়গাতে প্রবেশ করব সবাই মিলে, সেটি হচ্ছে আমাদের জুলাই জাতীয় সনদপত্র। ঠিক আছে, জুলাই জাতীয় সনদপত্র, এবং মাস্ট বি জুলাই জাতীয় সনদপত্র থেকে কিন্তু প্রশ্ন হবে, মাস্ট বি হবে। ঠিক আছে, ধন্যবাদ নাসির উদ্দিন তোমাকে, কৃতজ্ঞতা নাসির, বুঝতে পেরেছো, কৃতজ্ঞতা তোমাদেরকে। আর এত রাতে মোটামুটি এতজন লাইভে রয়েছে, ক্লাস করছো, খুবই ভালো লাগছে আমার। হ্যাঁ, আর আমি তো বলছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এখান থেকে আমরা দুটো প্রশ্ন মাস্ট বি কমন পাবো। ঠিক আছে, আর তত্ত্বাবধায়ক মুছে দিলাম, আশা করি তত্ত্বাবধায়ক থেকে যে কোনো প্রশ্ন তোমরা এখন উত্তর করতে পারবে। শুধু উত্তর করতে পারবে না, মানুষের সাথে কথাও বলতে পারবে। হ্যাঁ, মানুষের সাথে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে তুমি কথাও বলতে পারবে, কোথা থেকে, কিভাবে, কোন জায়গা থেকে এটার উৎপত্তি হয়েছিল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো আর কি। ঠিক আছে, ধন্যবাদ জাহিদ হাসান রিফাত, এই প্রথম আমার লাইভ ক্লাস করেছো। ঠিক আছে, ক্লাস শেষে একটা কমেন্ট করো কেমন লেগেছে জানিও আর কি। ঠিক আছে, মেহরুন্নেসা লিখেছে শীতের রাতে গরম গরম ক্লাস। আসলেই একটু যদি ভাপা পিঠার আয়োজন থাকতো না, মানে ক্লাস নেওয়ার একটু ভাপা পিঠা খাওয়া অসাধারণ লাগতো, বা এক কাপ চা হলেও মন্দ হতো না, খুব চা খেতে ইচ্ছা করছে। তো চলো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে কমন পাবোই পাবো, সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদপত্র। জুলাই জাতীয় সনদপত্র 2025, বুঝতে পেরেছো, জুলাই জাতীয় সনদপত্র 2025। আমি বলেছি এখান থেকে আমরা প্রশ্ন কমন পাবোই পাবো। ঠিক আছে, তারপর ঠিক আছে আমি ইনবক্স চেক করব। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ফাইন, তো চলো জুলাই জাতীয় সনদপত্র নিয়ে এখন আমরা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে এই যে জুলাই জাতীয় সনদপত্র, এই জুলাই জাতীয় সনদপত্রটা কি? আসলে জুলাই জাতীয় সনদপত্রটা হচ্ছে কিছু সংস্কার প্রস্তাবকে আসলে কি করা, বাস্তবায়ন করা। দেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন, সেই সংস্কার যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবকে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা রাজনৈতিক রূপ দান করা। আমার কথা বুঝতে পেরেছো? দেশে যে সমস্ত অসঙ্গতি রয়েছে, হ্যাঁ, দেশে যে সমস্ত অসঙ্গতিগুলো রয়েছে, যে অসঙ্গতিগুলোর জন্য প্রস্তাব করা হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করেছে যে এটা সংস্কার করেন, ওটা সংস্কার করেন, এই সংস্কার প্রস্তাবগুলোকে জাতীয় ঐক্যমত্যার ভিত্তিতে একটা রাজনৈতিক রূপ দান করা। এই সংস্কার প্রস্তাবগুলোকে, বুঝতে পেরেছো, সবার একটা ঐক্যের ভিত্তিতে কি করা, রাজনৈতিক রূপদান করা, বা এটাকে সলভ করা। দেশে যে সমস্ত মানে কি বলবো, যে অসঙ্গতি দিক রয়েছে, দেশের যে সমস্ত খারাপ সাইড গুলো রয়েছে, সেগুলোকে সংস্কারের মাধ্যম দিয়ে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গাতে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের জুলাই জাতীয় সনদপত্র। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে জুলাই জাতীয় সনদপত্র। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, মনের মধ্যে আসতে পারে, যে এই যে জুলাই জাতীয় সনদপত্র, এই সনদপত্রটা প্রণয়ন করে কে? এই জুলাই জাতীয় সনদপত্রটা প্রণয়ন করে কে? তোমরা বলবে এটা প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশন, এটি প্রথম একটি প্রশ্ন আমরা শিখলাম যে জুলাই জাতীয় সনদপত্র এটা প্রণয়ন করেছে কে? তোমরা মনে রেখো, জুলাই জাতীয় সনদপত্র প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন। তাহলে জুলাই জাতীয় সনদপত্র প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন। বুঝতে পেরেছো? এই সরকারের আমলে একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার এই জাতীয় ঐক্যমত কমিশন গঠন হলো কবে? এটা যে তোমার মনের মধ্যে খালি হবে এমন তো না, এটা তো পরীক্ষাতেও আসতে পারে। তোমরা মনে রেখো বন্ধুরা, এই জাতীয় ঐক্যমত কমিশন এটা গঠন হয়েছে 12 ফেব্রুয়ারি 2025 সালে। তার মানে এই বছরই তো
এই বছরই তো 12 ফেব্রুয়ারি 2025 সালে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে। এবং মনে রেখো এই কমিশন তার কর্মকাণ্ড শুরু করেছে বা তার কার্যক্রম শুরু করেছে আমরা যতটুকু জানি 15 ফেব্রুয়ারি 2025 হতে। ভালোবাসা দিবসের পরের দিন থেকে এই জাতীয় ঐক্যমত কমিশন তারা কাজ শুরু করেছে। তাহলে আমরা প্রথম শিখলাম যে জুলাই জাতীয় সনদপত্র কি। আমি বুঝাইছি যে সংস্কারগুলোকে ঐক্যমত্যের ভিত্তিতে একটা রাজনৈতিক রূপ দান করা আর কি। হ্যাঁ, এটাই মূলত জুলাই জাতীয় সনদপত্র। এই সনদপত্রটা প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন। এই ঐক্যমত কমিশনটা গঠন হয়েছে 12 ফেব্রুয়ারি এবছরই 2025 সালে। এবং এই ঐক্যমত কমিশনটা আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কিন্তু সাকিব হাসান লিখেছে, এত বছর পর ভাইয়া ক্লাস করতে পারছি। হ্যাঁ সাকিব, তুমি কেমন আছো? তুমি তো অনেক আগে আমার স্টুডেন্ট ছিলাম, মনে হয় কত 14 সালের দিকে। যাক, শুভকামনা সাকিব তোমার জন্য, তোমার ওয়াইফের জন্য। হ্যাঁ, খুব ভালো লাগলো তুমি কমেন্ট করেছো। তো আমরা যে জায়গাতে ছিলাম যে এই ঐক্যমত কমিশন গঠন হয়েছে 12 ফেব্রুয়ারি এবং এটা কার্যকর হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে। এখন যেটা জানবো যে এই জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা আসলে কতজন। এই জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা কতজন? খুব সিম্পল, সদস্য সংখ্যা 7 জন। কতজন? সদস্য সংখ্যা 7 জন। মনে থাকবে, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা কতজন? আমরা বলবো 7 জন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় রাখতে হবে যে এই যে কমিশন, এই কমিশনের যিনি সভাপতি, মানে তার মানে প্রধান, এই জাতীয় ঐক্যমত কমিশনের যিনি সভাপতি তার নাম আমি আর লিখছি না, আমরা সবাই জানি, সর্বশ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এটিও প্রশ্ন হতে পারে, জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সহসভাপতির নামটা কিন্তু পরীক্ষাতে আসলেও আসতে পারে। সহসভাপতি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশে একজন নায়ক ছিলেন আগের, আলীরাজ। তো আলীরাজ না বলে এখন বলছি আলী রিয়াজ। মনে থাকবে, আমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের যে জাতীয় ঐক্যমত কমিশন, আমাদের সেই জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি হচ্ছেন কিন্তু আমরা বলেছি আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এবং মনে রেখো, এই কমিশনের উদ্দেশ্য হচ্ছে 6টা কমিশন ছিল। হ্যাঁ, 6টা সংস্কার কমিশন ছিল। তারা যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছে সে প্রস্তাবগুলোকে পর্যালোচনা করা। এই জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে 6টা সংস্কার কমিশন বাংলাদেশে গঠন হয়েছিল। সেই 6টা সংস্কার কমিশন যে সংস্কারগুলোর কথা বলেছে সেগুলো পর্যালোচনা করা বা সেগুলোর পর্যালোচনা করে সেগুলোর সংশোধনে পদক্ষেপ নেওয়া, এটাই মূলত জাতীয় ঐক্যমত কমিশনের কাজ। তাহলে তোমরা যারা লাইভে আছো আমাকে একটা প্রশ্নের উত্তর একটু দাও না প্লিজ, আশা করি উত্তর দিতে পারবে। যদি পরীক্ষাতে আসে যে জুলাই জাতীয় সনদপত্র 2025 এটা প্রণয়ন করেছে কারা? জুলাই জাতীয় সনদপত্র 2025 এটা প্রণয়ন করেছে কারা? আমি তোমাদের জন্য অপেক্ষা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে জুলাই জাতীয় সনদপত্র 2025 এটা প্রণয়ন করেছে কারা। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো। আর যারা লাইভে যুক্ত আছো আবারও বলছি, দ্রুত লাইভটি কি করে দাও, শেয়ার করে দাও বন্ধুরা, দ্রুত লাইভটি শেয়ার করো। যারা ক্লাসটি করছো দ্রুত লাইভটি কি করো, শেয়ার করো। আচ্ছা, তাহলে মিতা কিন্তু খুব সুন্দর করে, দোয়া করি মন থেকে মিতা তোমার জন্য, ও লিখে দিয়েছে যে জুলাই সনদ প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন। ফাইন, গঠন হয়েছে 12 ফেব্রুয়ারি, কার্যক্রম 15 ফেব্রুয়ারি, সদস্য 7 জন, সভাপতি, ঠিক আছে, সভাপতি লিখেছেন ডক্টর ইউনূস, কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ওয়াও ওয়াও, ধন্যবাদ। আব্দুল সালাম, ও আচ্ছা তুমি মেসেজ দিয়েছো, ঠিক আছে, সিন করব। ধন্যবাদ। আমাদের এন সরকার, মেহেরুন্নেসা, মোহাইমিনুর রহমান, সব বন্ধুরা আমাকে লিখছে জাতীয় ঐক্যমত কমিশন। বুঝতে পেরেছো? তাহলে জুলাই সনদ প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এখন যেটা আমরা মূল এজেন্ডাতে ছিলাম, আমরা এখন জুলাই জাতীয় সনদপত্রে ঢুকবো।
কিন্তু ওই যে দেখো আমার কাজটা একটু ব্যাকগ্রাউন্ড খোঁচানো, আসলে আমরা জুলাই জাতীয় সনদপত্র প্রণয়ন করেছে কারা, সেটা আমরা আগে একটু কি করলাম, দেখে নিলাম। এখন জুলাই জাতীয় সনদপত্রের মধ্যে তোমাদেরকে নিয়ে আমি প্রবেশ করি। আশা করি জুলাই জাতীয় সনদপত্র প্রণয়ন করেছে যে জাতীয় ঐক্যমত কমিশন, এখান থেকে প্রশ্ন আসলে তুমি কি করতে পারবে, উত্তর প্রদান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জুলাই জাতীয় সনদপত্রটা প্রণয়ন তো করেছে বুঝলাম, এটা লেখা হয়েছে কত তারিখে? এবার একটা ইস্যু সামনে চলে আসলো যে এটা আমরা মাথায় রাখবো লেখা হয়েছে কত তারিখে। তোমরা মনে রাখবা এটা লেখা হয়েছে 28 জুলাই, 28 জুলাই 2025 সালে, 28 জুলাই 2025 সালে। তাহলে আমরা দেখতে পেয়েছি এটা প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন। এটা লেখা হয়েছে কবে? আমরা বলেছি 28 জুলাই 2025 সালে এটা লেখা হয়েছে। এখন যেটা প্রশ্ন, এটা পাঠ করা হয়েছে কত তারিখে? এটা তো আসার মতো বন্ধুরা একটা কোশ্চেন, যে জুলাই জাতীয় সনদপত্র, বুঝতে পেরেছো, এটা পাঠ করা হয়েছে কত সালে, মানে কত তারিখে? তোমরা মনে রাখবা অঞ্জনার জন্মদিনের 4 দিন আগে, অঞ্জনার জন্মদিনের 4 দিন বা 3 দিন আগে, মনে এখানে একটা গান শুনতে না, অঞ্জনা তুমি বুঝলে না 21শে অক্টোবর তোমার জন্মদিনে, মনির খানের একটা গান ইউটিউবে সার্চ দেবে, শুনবে, অঞ্জনা তুমি বুঝলে না 21শে অক্টোবর তোমার জন্মদিনে। তো 21শে অক্টোবরের 3 দিন আগে হয় 17ই অক্টোবর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুলাই সনদ পাঠ করা হয়েছে 17ই অক্টোবর, 17ই অক্টোবর 2025 সালে। এই তো সেদিন, 17ই অক্টোবর 2025 সালে। এখন প্রশ্ন, এই জুলাই সনদপত্র পাঠ করেন কে? বলতেই হবে না, বলাই বাহুল্য, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান, তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, আমরা জানি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করেছেন? এই জুলাই জাতীয় সনদপত্র পাঠ করেছেন। তাহলে এটা পাঠ করেছেন কে? আমরা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই জুলাই সনদপত্র কোথায় পাঠ করা হয়েছে? এটা তো আরেকটা খ্যাতনাক বিষয়, এটা কোথায় পাঠ করা হয়েছে? তোমরা মনে রেখো, জুলাই জাতীয় সনদপত্র এটা পাঠ করা হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে। ওকে, এখান থেকে একটা তথ্য তোমাদেরকে শিখিয়ে দেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় সংসদের ইউনিট হচ্ছে একটা মূল ভবন, একটা কি, একটা মূল ভবন, একটা হচ্ছে দক্ষিণ প্লাজা আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্লাজা। জাতীয় সংসদের প্লাজা কিন্তু দুটা, একটা প্রেসিডেন্সিয়াল প্লাজা, একটা দক্ষিণ প্লাজা, আর একটা মূল ভবন, মনে থাকবে। তো এই সনদপত্রটা পাঠ করা হয়েছে দক্ষিণ প্লাজা থেকে। কে পাঠ করেছেন? প্রধান উপদেষ্টা পাঠ করেছেন। আর প্রণয়ন করেছিল কে? আর এটা লেখা হয়েছিল কত তারিখে, বা এটা পাঠ করা হয়েছে কত তারিখে? এটুকুর মধ্যেই তো প্রশ্ন আছে, এখান থেকেই তো প্রশ্ন আসবে। এখন প্রশ্ন আমরা ঘুরিয়ে একটু অন্যদিকে যেতে চাই। এখন যেটা আমরা দেখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদম এটা নতুন ঘটনা ঘটার মাত্রই আসলে তথ্যের শেষ থাকে না। এত তথ্য কি তোমাদেরকে বলি, বলো, বলার মতো আর কি ভাষা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যেটা জানবো সেটা হচ্ছে, এই যে আমাদের জুলাই জাতীয় সনদপত্র কয়টা রাজনৈতিক দল, এটা তো একটা ঐক্যমত্যার ভিত্তিতে চাওয়া হয়েছে, কয়টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে? তোমরা মনে রেখো, জুলাই জাতীয় সনদপত্রে স্বাক্ষর করেছে 25টি রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদপত্রে স্বাক্ষর করেছে, আসলে 17 তারিখে স্বাক্ষর করেছিল কিন্তু 24টা দল। গণফোরাম তারা স্বাক্ষর করেনি, তারা পরে স্বাক্ষর করেছে, কিন্তু যাই হোক 25টি রাজনৈতিক দল কিন্তু এখন পর্যন্ত কি করেছে, জাতীয় ঐক্য, যেটা জুলাই জাতীয় সনদপত্র, সেখানে কি করেছে, স্বাক্ষর করেছে। কতটি স্বাক্ষর করেছে, কতটি রাজনৈতিক দল? তোমরা বলবে 25টি রাজনৈতিক দল। এখন এই জুলাই জাতীয় সনদপত্রে
কয়টা সংস্কারের কথা বলা রয়েছে? এই তো আসল খেলা। এইটা সংস্কারের জন্যই তো এই জুলাই জাতীয় সনদপত্র, তাই না? কয়টা সংস্কারের কথা বলা রয়েছে? তোমরা বলবে জুলাই জাতীয় সনদপত্র 2025-এ 84টি সংস্কারের কথা বলা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কতটি সংস্কারের কথা বলা রয়েছে? তোমরা বলবে 84টি সংস্কারের কথা বলা রয়েছে। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছে একটা প্রশ্ন করি, জাতীয় সংসদে প্লাজা কয়টা? কমেন্ট করো তো সংখ্যা দিয়ে, দেখি ক্লাস কেমন বুঝতেছো। আমি প্রশ্ন করেছি জাতীয় সংসদে প্লাজা কয়টা, দ্রুত আমাকে একটু কমেন্ট করো। তাহলে সংস্কার প্রস্তাব কিন্তু 84টা, এটা মাথায় রেখো। আর স্বাক্ষর করেছে 25টি দল, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে প্রশ্ন রেখেছি যে জাতীয় সংসদের প্লাজা কয়টা। আমি তোমাদের কাছে একটি প্রশ্ন করেছি, দ্রুত তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও জাতীয় সংসদের প্লাজা কয়টি। আব্দুল্লাহ কাফি লিখেছে 3টা। না কাফি, আমি 3টা মানতে পারলাম না। দেখো, তোমার বড় আপু মিতা আফরিন আশা লিখেছে 2টা, এন সরকার লিখেছে 2টা, অঙ্গিতা চৌধুরী লিখেছে 2টা। এটাই সঠিক। দক্ষিণ প্লাজা এবং প্রেসিডেন্সিয়াল প্লাজা, বুঝতে পেরেছো? দক্ষিণ প্লাজা এবং প্রেসিডেন্সিয়াল প্লাজা। আর একটা তো মূল ভবন। হ্যাঁ, দেখো মোহাইমিনুর কিন্তু আবার উল্লেখ করে দিয়েছে। বাহ, ধন্যবাদ মোহাইমিনুর তোমাকে। এখন আমরা যেটা জানবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃতজ্ঞতা যারা কমেন্ট করেছো, এত রাত জেগে যারা আমার ক্লাস করছো, তোমাদের প্রতি কৃতজ্ঞতা। তোমরা মনে রেখো, এই জুলাই জাতীয় সনদপত্র বাস্তবায়নের জন্য অঙ্গীকার আছে 7টি। 7টি কি রয়েছে? অঙ্গীকার রয়েছে। এটিও মনে রেখো যে অঙ্গীকার রয়েছে কয়টি? 7টি অঙ্গীকার। তাহলে দেখো, দল স্বাক্ষর করেছে কতটা? আমি উল্লেখ করেছি 25টা দল স্বাক্ষর করেছে। তারপরে কয়টা সংস্কার প্রস্তাব করা হয়েছে? আমি বলেছি 84টা সংস্কার প্রস্তাব করা হয়েছে। এবং এই জুলাই জাতীয় সনদপত্রে অঙ্গীকার কয়টা করা হয়েছে? আমি বলেছি, দেখো সপ্তাহে 7 দিনই তো আমাদের কোনো না কোনো অঙ্গীকার থাকে, তাই না? 7 দিনে 7টা গার্লফ্রেন্ড থাকে, প্রতিটা গার্লফ্রেন্ডকে প্রতিদিন একটা অঙ্গীকার থাকে যে শনিবার এটা করব, ওকে বলছি রবিবার এটা করব, সোমবার এটা করব। তো অঙ্গীকার সব সময় কয়টা থাকে? সপ্তাহে 7 দিন, 7টা অঙ্গীকার। তো জুলাই জাতীয় সনদপত্রে অঙ্গীকার কয়টা রয়েছে? আমরা বলেছি কিন্তু 7টা রয়েছে। এবং মনে রেখো, জুলাই জাতীয় সনদপত্রে ভাগ রয়েছে 3টা। জুলাই জাতীয় সনদপত্রে 3টা কি রয়েছে? ভাগ রয়েছে। এখন তোমাদের আবার মনে হতে পারে, স্যার ভাগ কি? দেখো, আমরা কোনো কিছু লেখার সময় প্যারা প্যারা করে লিখি না, বিভিন্ন ভাগে ভাগে লিখি না। তো এই জুলাই সনদপত্রে ভাগ রয়েছে 3টি। প্রথম ভাগটা আসলে কি জানো? যে জুলাই সনদপত্রের পটভূমিটা কি, কোন প্রেক্ষাপটে আসলে, কিভাবে জুলাই আন্দোলন থেকে কিভাবে অগাস্ট, হ্যাঁ পটভূমিটা কি, সেই পটভূমি মনে রেখো। প্রথম ভাগে আলোচনা আছে কি? জুলাই বিপ্লব বা জুলাই সনদের পটভূমি কি রয়েছে? পটভূমি। দ্বিতীয় ভাগে রয়েছে কি কি সংস্কার করা হবে, কি কি সংস্কার করা হবে সেগুলা। আর তৃতীয় ভাগে রয়েছে অঙ্গীকার। অঙ্গীকার, তাহলে বুঝতে পেরেছো, সহজ হয়ে গেল। জুলাই সনদের ভাগ আছে কয়টা? 3টা ভাগ আছে। প্রথম ভাগে পটভূমি নিয়ে বলা আছে, দ্বিতীয় ভাগে সংস্কার নিয়ে বলা আছে, এবং তৃতীয় ভাগে অঙ্গীকার নিয়ে বলা আছে। ক্লিয়ার? তাহলে প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে সংস্কার, এবং তৃতীয় ভাগে অঙ্গীকার নিয়ে বলা রয়েছে। পরীক্ষাতে আসতে পারে জুলাই সনদের ভাগ কয়টা? 3টা। অঙ্গীকার কয়টা? 7টা। সংস্কার প্রস্তাব কয়টা? 84টা। দল কয়টা? দল 25টা। আমি এখন মনে করি সংবিধানের চাইতে এটা পড়লেই কমনের সম্ভাবনা কি থেকে যাবে? কমনের সম্ভাবনা বেশি থাকবে। আর একটা তথ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে এই জুলাই সনদ বাস্তবায়নে 4টা পদ্ধতির কথা বলা রয়েছে। এটা পরীক্ষায় আসতে পারে, একটু খাতায় নোট করে রাখো যে জুলাই জাতীয় সনদপত্র বাস্তবায়নে কয়টা পদ্ধতির কথা বলা রয়েছে। জুলাই জাতীয় সনদপত্র বাস্তবায়নে আমরা বলবো 4টা পদ্ধতির কথা বলা রয়েছে। তাহলে কয়টা পদ্ধতির কথা বলা রয়েছে? মাথায় রাখতে হবে, জুলাই জাতীয় সনদপত্র বাস্তবায়নে 4টা পদ্ধতির কথা বলা রয়েছে। বাহ 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 বাহ, খুব আনন্দ লাগছে কিন্তু। দেখো, এট এ গ্লান্স এইভাবে তথ্যগুলো আমরা পেয়ে গেলাম, আশা করি মাথায় চলে গিয়েছে। আসো একটু একটু রিভিউ করি যে জুলাই জাতীয় সনদপত্র এটা তৈরি করেছে, আমরা বলবো জাতীয় ঐক্যমত কমিশন। ও মাই গড, ঐক্যমত কমিশন গঠন হয়েছে কবে? এই তো সেদিন 12ই ফেব্রুয়ারি।
2025 সালে এই কমিশন কার্যক্রম শুরু করেছে 15ই ফেব্রুয়ারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমিশনের সদস্য কয়জন? আমরা বলেছি এই কমিশনের সদস্য 7 জন। প্রধান কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সভাপতি, সহসভাপতি আমি বলেছি আলী রিয়াজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লেখা হয়েছিল 28 জুলাই এবছর এবং এটা পাঠ করা হয়েছে 17ই অক্টোবর। পাঠ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু আমার পাঠ করেছেন সংসদের দক্ষিণ প্লাজায়, আরেকটা প্লাজা রয়েছে প্রেসিডেন্সিয়াল প্লাজা, আর মূল ভবন রয়েছে। এটাতে স্বাক্ষর করেছে কিন্তু 25টা দল, বাট 17 তারিখে স্বাক্ষর করেছিল 24টা দল। গণফোরাম নামে একটি দল, ডক্টর কামাল হোসেনের, ওই যে সংবিধান বানিয়েছিল 72-এ কামাল হোসেন, তার দল গণফোরাম এটা পরে স্বাক্ষর করেছে। ফলে 25টা দল স্বাক্ষর হয়েছে। তারা সংস্কার প্রস্তাব করেছে এই সনদপত্রে 84টা, অঙ্গীকার করেছে 7টা। জুলাই জাতীয় সনদের দেখো ভাগ আছে কিন্তু কয়টা? 3টা। এবং এই সনদ মানে বাস্তবায়নের জন্য 4টা পদ্ধতি কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে প্রশ্ন হতে পারে। এবং স্পষ্টভাবে বলা আছে যে সংবিধানের 1 থেকে 47 নম্বর যে অনুচ্ছেদগুলো রয়েছে, বাংলাদেশ সংবিধানের 1 থেকে 47 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে, সে অনুচ্ছেদগুলোকে কি করতে হবে? সংবিধান সংশোধন করে কিছু অনুচ্ছেদ বাতিল করতে হবে। বুঝতে পেরেছো? 1 থেকে কত পর্যন্ত? 47 পর্যন্ত। এবং 48 থেকে 84 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে বাংলাদেশ সংবিধানে, সেগুলো আইনের মাধ্যম দিয়ে কি করতে হবে? সংশোধন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার শোনো, এই জুলাই জাতীয় সনদপত্রে কি কি চাওয়া হয়েছে, কি কি প্রস্তাবের কথা বলা হয়েছে। দেখো, অনেক রাত হয়ে গিয়েছে, আমি মুখে গুরুত্বপূর্ণ 2-3টা প্রস্তাব তোমাদেরকে বলছি, কিন্তু কালকে সকাল হতে হতে ঘুম থেকে উঠে দেখবা আমার এই ফেসবুক আইডিতে জুলাই সনদপত্রের গুরুত্বপূর্ণ ধারাগুলো দেওয়া থাকবে, কারণ ওখান থেকে প্রশ্ন হবে। যেমন একটা সংস্কারের কথা বলা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা থাকবে, তবে অন্যান্য জাতির ভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। কথার কথা চাকমাদের বা কথার কথা সাঁওতালদের ভাষা, তাদের ভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। রাষ্ট্রভাষা বাংলা থাকবে, তবে অন্যান্য জাতির ভাষাকেও কি দেওয়া হবে? স্বীকৃতি দেওয়া হবে। এটা কিন্তু জুলাই জাতীয় সনদপত্রের একটা সংস্কার প্রস্তাবনা। আবার একটা সংস্কার প্রস্তাবনা যদি বলি, যে বলা হয়েছে যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। আমাদের পার্লামেন্ট তো 1 কক্ষ বিশিষ্ট, ভারত বলো, পাকিস্তান বলো, মার্কিন যুক্তরাষ্ট্র বলো, তাদের তো দ্বিকক্ষ বিশিষ্ট। তা আমাদের পার্লামেন্ট যেন দ্বিকক্ষ বিশিষ্ট হয়, সেটা কিন্তু বলা হয়েছে। এটা একটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তারপরে আরো সংস্কার প্রস্তাবের মধ্যে বলা হয়েছে যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 1 মেয়াদে 5 বছর, 2 মেয়াদে 10 বছর। মানে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে 2 মেয়াদ 10 বছরের বেশি তিনি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। আবার নতুন 2টো বিভাগ কিন্তু সৃষ্টির কথা বলা রয়েছে। নতুন 2টো বিভাগ সৃষ্টির কথা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে? মিতা আফরিন আশা, কথাটা অনেকটা তাই, তুমি ঠিকই লিখেছো। মিতা আফরিন আশা, এখানে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো নতুন 2টো বিভাগের কথা বলা হয়েছে। ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ, এই 2টো নতুন বিভাগ সৃষ্টি হবে, সেটা কিন্তু এই 84টা সংস্কারের মধ্যে রয়েছে। আবার সংসদে নারী আসন 100টা যাতে উপনীত করা হয়, সেটাও কিন্তু বলা রয়েছে। তাহলে বুঝতে পেরেছো, এই যে জুলাই জাতীয় সনদপত্র, সেই সনদপত্রে যে 84টা সংস্কার আছে, সেই 84টা সংস্কারের মধ্যে থেকে অ্যাটলিস্ট 10-12টা সংস্কার তোমার মাথার মধ্যে রাখতেই হবে, যেখান থেকে প্রশ্ন হবে। আর আমি বলেছি গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আমি পোস্ট করে দিব রাতের মধ্যে, তোমরা সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার ফেসবুক আইডিতে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আমার ফেসবুক আইডিতে পেয়ে যাবে এবং সে কয়েকটা বারে বারে রিভিউ করে নিবে, দেখে নিবে। তো এই হচ্ছে আমাদের কিন্তু জুলাই সনদপত্র। কিন্তু এখানে জুলাই সনদপত্র যেমন আমি তোমাদেরকে পড়ালাম, কিন্তু এখানে কিন্তু জুলাই আবার ঘোষণাপত্র রয়েছে। যেমন জুলাই সনদপত্র পড়ালাম, জুলাই ঘোষণাপত্র কিন্তু আবার রয়েছে। হ্যাঁ, এখানে একটু আমি আজকে তোমাদের মাথায় দিতে চাই না, এর পরবর্তী যে ক্লাসটা তোমাদের জন্য নিব সাম্প্রতিক, সেখানে আমি জুলাই ঘোষণাপত্র, দেখো জুলাই জাতীয় সনদপত্র একটা জিনিস, আর একটা কিন্তু জুলাই ঘোষণাপত্র।
ঘোষণাপত্র, এটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো। দেখো, জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন প্রফেসর ইউনূস, আবার জুলাই জাতীয় সনদপত্র পাঠ করেছেন প্রফেসর ইউনূস, কিন্তু জুলাই সনদপত্র এটা পাঠ করা হয় 5 অগাস্ট 2025 সালে, অর্থাৎ আমাদের জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের 1 বছর পূর্তিতে এই জুলাই ঘোষণাপত্র কি করা হয়েছিল, পাঠ করা হয়েছিল। হ্যাঁ, যেটা পাঠ করেছিলেন প্রফেসর ইউনূস। তাহলে এই জায়গাটা একটু সতর্ক থেকো যে জুলাই জাতীয় সনদপত্র এক জিনিস, জুলাই ঘোষণাপত্র কিন্তু আলাদা জিনিস। এই দুটোই পাঠ করেন প্রফেসর ইউনূস, কিন্তু জুলাই ঘোষণাপত্রটা ছিল যেটা, সেটা ছিল জুলাই আন্দোলনের 1 বছর পূর্তিতে একটা অনুষ্ঠান। আর জুলাই জাতীয় সনদপত্র বাবা, যেটা জাতীয় মানে সবার ঐক্যমতে, সেটা কিন্তু হেনকালে দেখেছো, সেটা 17 অক্টোবর কি করা হয়েছে, স্বাক্ষর করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসের মাঝে আসলে আমার একটু মানে মনটা অন্য দিকে চলে গিয়েছিল। তোমরা দেখেছিলা যে একজন অজ্ঞাতনামা একজন কমেন্ট করছিল, আমি যাকে আসলে অন্য টিচারের দালাল বলে কি করেছি, আখ্যায়িত করেছি। ঠিক আছে, এগুলো থাকবে, এগুলো ব্যাপার না। কারণ একজন শিক্ষার্থী যদি তার শেখার দরকার হয়, সে কখনো ক্লাসে এসে আবল তাবল কথা বলতে পারে না। সে দেখছে যে গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা চলছে, সে ক্লাস করবে। বুঝতে পেরেছে? এগুলো পেইড দালাল। হ্যাঁ, সাধারণ জ্ঞানের টিচাররা দালাল নিযুক্ত করেছে আমার বিরুদ্ধে। যাই হোক, ব্যাপার না, কে কত খেলবে সেটা ক্লাস নিয়ে খেলো। হ্যাঁ, তাতেই হবে আর কি, অসুবিধা নেই। তো ভালো থেকো তোমরা, আমার কথাতে রাগ করো না, মন খারাপ করো না। আসলে অনেক সময় মেজাজকে ধরে রাখা একটু কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, আবারও দেখা হবে। এবং এখন অন্তত আগামী 12 তারিখ পর্যন্ত প্রতিদিন সাম্প্রতিক ক্লাস হবে, সেটা রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা নাই। তোমরা আমার আইডি ফলো করো, দেখবা সাম্প্রতিক ক্লাস পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।